তো হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? 2023 সালেই রিলিজ হয় একটি আমেরিকান বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ফিল্ম গ্র্যান্ড টুরিসমো, যার ডাইরেক্টর নেইল ব্লুমক্যাম্প। মুভিটাতে ইয়ান নামের একটি ছেলের অসাধারণ গেমার থেকে এক ওয়ার্ল্ড ক্লাস রিয়েল রেসিং ড্রাইভার হয়ে ওঠা সত্য ঘটনা তুলে ধরা হয়েছে। এটা শরীরে গুজবাম্পস দেওয়ার মতো একটা মুভি, যা জীবনে চলার ক্ষেত্রে অনেক শিক্ষণীয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক এই অসাধারণ মুভির কাহিনীর শুরুতে আমাদের বলা হয় 25 বছর আগে কাজুনোরি ইয়ামাউচি মোটর স্পোর্টসের দিকে সবাইকে আকৃষ্ট করতে চাইছিলেন। তাদের মধ্যে বেস্ট রেসারদের রিয়েল ওয়ার্ল্ডে আসার সুযোগ করে দেওয়ার জন্য তিনি গ্র্যান্ড টুরিসমো নামের একটি সিমুলেটর বা গেম তৈরি করেন, যেটা ছিল খুব রিয়েলিস্টিক। এরপর সিন শিফট হয় 2010-এর কার্ডিফ সিটিতে, যেখানে ইয়ান নামের একটি ছেলেকে দেখানো হয় যে একটা গেম শপে কাজ করত, যাতে সে গ্র্যান্ড টুরিসমো নামের গেমটাকে ঘন্টার পর ঘন্টা খেলতো। আসলে ছোট থেকেই ইয়ানের এটা হবি ছিল। তার রুমটাও এই গেমের সব সিরিজ দিয়ে ভরে রেখেছিল। ওই দিন সে খুব খুশি ছিল, কারণ সে একটা নতুন সিমুলেটর স্টিয়ারিং হুইল কিনেছিল। কিন্তু তখনই তার বাবা তাকে ভোরবেলা মাঠে না আসার জন্য একটু বকাবকি করেন, কারণ স্টিভ নিজেই একজন ফর্মার ফুটবল প্লেয়ার ছিলেন। তাই তিনি ইয়ানকেও ফুটবলে তার কেরিয়ার তৈরি করতে বলেন, কারণ এটা তার স্বপ্ন ছিল। কিন্তু ইয়ান রেসিং ছাড়া কিছুই পছন্দ করত না। কিছুক্ষণ পর সে তার নতুন স্টিয়ারিং হুইলটাকে গেমে অ্যাটাচ করে আর তার কারটাকে মডিফাই করার পর রেস করতে শুরু করে। সে নিজেকে গেমের একটি কারে ইমাজিন করতে শুরু করে। রাত্রিবেলা ডিনারের সময় টিপ তাকে আবারও ফুটবল খেলার কথা বলেন। তার মাও তাকে এইসব ছেড়ে পড়ায় মন দিতে বলে, কিন্তু ইয়ানও বলে সে শুধু রেসিংই করবে। সে বলে, আমি ফুটবলে ভালো নয় আর পড়াশোনাতেও ভালো নয়। অন্যদিকে আমরা দেখতে পাই নিশান কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ ডেনি জাপানের টোকিওতে নিশানের অফিসে তার প্রেজেন্টেশন দিতে আসে। সেখানে থাকা অফিসিয়ালসদের সে বলে তাদের গেম রিয়েল কার্স আর সেগুলির স্পেয়ার পার্ট মডিফিকেশনের ক্ষেত্রে পুরোপুরি রিয়েলিস্টিক ছিল, আর তাদের গেমের যে 80 মিলিয়ন প্লেয়ার্স আছে তাদের মধ্যে সেরা প্লেয়ার্সদের ব্যাপারে তারা জানে। তাই ডেনি বলে, রিয়েল ওয়ার্ল্ডে একটি সুযোগ দিয়ে তাদের আমরা প্রফেশনাল প্লেয়ার বানাতে পারবো, আর যদি এই প্লেয়ার্সরা চ্যাম্পিয়নশিপের টাইটেল জিততে পারে তবে অন্যরাও তাতে অনেক ইন্সপায়ার হবে, আর এতে গেমটাকে আর তাতে মজুদ কার কোম্পানিদের অনেক প্রফিট হবে। তার কথাগুলা নিশান কোম্পানির অফিসিয়ালসরা মন দিয়ে শুনে, আর তারা তার থিওরিটা এই কন্ডিশনে মেনে নেয় যে তাকে এক ভালো মানের মেকানিক খুঁজতে হবে যে এই গেমার্সদের ট্রেন করতে পারবে, যাতে প্লেয়ার্সরা সেফ থাকে, কারণ গেমের রেস আর রিয়েল রেসে অনেক তফাৎ আছে। ডেনি তার অনেক পুরনো মেকানিক বন্ধু আর এক প্রাক্তন রেসার জ্যাককে কল করে, যে কাপা রেসিং টিমের প্লেয়ার নিকোলাসের মেকানিক ছিল, অর্থাৎ পিট ক্রুয়ের মেম্বার ছিল। ডেনি জ্যাকের সাথে দেখা করে আর তাকে তার প্ল্যানের ব্যাপারে জানায়। ডেনি বলে, যদি আমরা এটাতে সফল হতে পারি তবে এই প্লেয়ারগুলা ইন্টারন্যাশনালি নিশানের টিমকে রিপ্রেজেন্ট করতে পারবে। জ্যাক ডেনিকে বলে, রিয়েল লাইফের রেসিং ট্র্যাকে অনেক বিপদ থাকে, আর তাতে গেমের মতো রিসেট বাটনও থাকে না, ফলে প্লেয়ারদের জীবনের ঝুঁকিও থাকে। ডেনি তাকে বুঝাতে চেষ্টা করে যে আমরা এমন এক প্লেয়ারকে সুযোগ দিতে চাই যে এটা যোগ্য হবে, কিন্তু যে তার কথাতে রাজি হয় না আর তার অফার রিজেক্ট করে দেয়। ওই দিনই কাপা টিমের মেম্বাররা একসাথে ডিনার করতে বসে। ডেনি এক্সপেরিয়েন্সড হওয়ায় টিমের বেস্ট রেসার নিকোলাসকে একটা অ্যাডভাইস দেয়, কিন্তু নিকোলাস উল্টো তাকে এটা বলে অপমান করে যে সে এক মেকানিকের থেকে অ্যাডভাইস চায় না, তাকে অ্যাডভাইস দেওয়ার জন্য তার টিম লিডাররা আছে, যার ফলে আশেপাশে থাকা লোকেরা তার উপর হাসতে শুরু করে। জ্যাক এতটাই অপমানিত বোধ করে যে সে সেই সময় টিম থেকে রিজাইন দিয়ে দেয়, আর ডেনিকে বলে যে তার প্রস্তাবে রাজি আছে। পরের দিন ইয়ানের বেস্ট ফ্রেন্ড পার্সল তাকে এসএমএস করে জানায় যে তাকে জিটি একাডেমি রিয়েল রেসের জন্য সিলেক্ট করেছে
এটা শুনেই ইয়ান পার্সলের গেম স্টেশনে পৌঁছে যায়। আর যখন ইয়ান তার গেম আইডি খুলে তখন সে ডেনি এর ভিডিও মেসেজ দেখতে পায়, যেখানে ডেনি বলে যে ইয়ানকে ফাস্টেস্ট ল্যাব ক্লিয়ার করার জন্য জিটি টিম রিয়েল রেসে তাকে একটা সুযোগ করে দিতে চায়। কিন্তু তার আগে জিটি টিম ভার্চুয়ালি তার একটা ট্রায়াল নেবে, যেখানে কিছু সিলেক্টেড প্লেয়ার্সদের তাকে ডিফিট করতে হবে, যার পর সে রিয়েল রেস করতে পারবে। সেই রাতে ইয়ান তার গেম প্র্যাকটিস করে, যেখানে সে তার ওভারটেক করার নতুন একটা ট্রিক ইউজ করে গেমটা জিতে যায়। যখন ইয়ান তার কিছু কাজ করছিল তখন তার ছোট ভাই কবি তাকে একটা পার্টিতে যেতে বলে ইয়ান যেতে মানা করে দেয়, কিন্তু কবি বলে তার ক্রাশ অড্রেও সেখানে আসবে। তার কথা শুনে ইয়ান তাড়াতাড়ি রেডি হয়ে তাদের বাবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সবাই পার্টিতে খুব এনজয় করে। পার্টি শেষ করার পর ইয়ান যখন তার ভাই আর তার বন্ধুদের নিয়ে ঘরে আসছিল তখন ওভার স্পিডিং এর কারণে পুলিশ তাদের পিছনে পড়ে যায়। পরের দিন ইয়ানের কম্পিটিশন ছিল, তাই যে কোনো উপায়ে তাকে ঘরে পৌঁছতে হবে। তাই সে তার বাবার গাড়িটাকে গ্র্যান্ড টুরিজমোর গাড়ির মতো চালিয়ে পুলিশদের হাত থেকে পালিয়ে বেঁচে যায়। কিন্তু ঘরে আসতেই তাকে তার বাবা ধরে ফেলে, আর ভোর হতেই ইয়ানের বাবা তাকে তার সাথে কাজে নিয়ে যায়। স্টিভ তাকে দুটি অপশন দেয়, যে হয়তো সে গেম খেলা ছেড়ে দিয়ে তার সাথে কাজ করবে, নয়তো তার পড়াশোনায় সে মন দেবে। কিন্তু ইয়ান তার কথা না শুনে সেখান থেকে সোজা তার বন্ধুর প্লে স্টেশনে কম্পিটিশনের জন্য চলে যায়। সেখানে পৌঁছতেই রেস শুরু হয়ে যায়, কিন্তু তাকে কোয়ালিফাই করতে হলে ইউরোপের বেস্ট প্লেয়ার্সদের ডিফিট করতে হবে। রেস শুরু হতেই ধীরে ধীরে সে লাস্ট পজিশন থেকে লাস্ট ল্যাপ ক্লিয়ার করার আগেই প্লেয়ারদের ওভারটেক করে প্রথম হয়ে যায় আর জিটি একাডেমির জন্য কোয়ালিফাই হয়ে যায়, যেখানে তাকে বলা হয় খুব তাড়াতাড়ি তারা তার সাথে কন্ট্যাক্ট করে বাকি উইনার্সদের সাথে তাকে ট্রেন করার জন্য নিয়ে আসবে। যখন ইয়ান এই ব্যাপারে তার বাবাকে জানায় তখন তিনি একটু চিন্তিত হয়ে পড়েন, কারণ সে তো শুধু এক গেমার ছিল আর রিয়েল রেসে তার জীবনের অনেক ঝুঁকি ছিল। ইয়ান স্টিভকে এক ফেরারির সাথে তার ফটো দেখিয়ে জিটি একাডেমিতে যাওয়ার জন্য তাকে মানিয়ে নেয়, কারণ এটা তার শেষ চান্স ছিল। যার পর সিন জিটি একাডেমিতে শিফট হয়, যেটা ইংল্যান্ডের সিলভারস্টোন এলাকায় ছিল, যেখানে দুনিয়ার বেস্ট 10 জন গেমার একে অপরের সাথে রিয়েল ওয়ার্ল্ডে রেস করবে। যে প্রথম হতে পারবে তাকে নিশান টিমে সিলেক্ট করে নেওয়া হবে। এখানে জ্যাক তাদের রেসের জন্য ট্রেন করবে। জ্যাক তাদের প্রথমেই যারা রেস ছেড়ে চলে যেতে চায় তাদের চলে যেতে বলে, কিন্তু তাদের মধ্যে কেউ যেতে চায় না। এরপর তাদের কঠিন থেকে কঠিনতর ট্রেনিং চালু করা হয়। তাদের প্র্যাকটিস গেম থেকে অনেক বেশি হার্ড ছিল এটা, কারণ এটা রিয়েল ওয়ার্ল্ড ছিল। যার পর তাদের নকল প্রেসের সামনে ইন্টারভিউ হয়, যেখানে আমরা দেখতে পাই ইয়ান অনেক বেশি নার্ভাস ফিল করছিল। জ্যাক অনেকদিন ধরে তাদের ড্রাইভিং এর ফিজিক্যালি আর মেন্টালি ফোকাসের জন্য বেশি থেকে বেশি ট্রেনিং দেয়। রেসে শুধু 10 জনকে রাখা হবে, যার মধ্যে 5 জনকে তাদের খারাপ পারফরমেন্সের জন্য জ্যাক বাইরে বের করে দেবে, যার মধ্যে 4 জনকে তো জ্যাক অলরেডি বাইরে বের করে দিয়েছিল। যার পর জ্যাক এক এক করে বাকিদেরকেও টেস্ট করে। আর এখন ইয়ানের পালা আসে, কিন্তু তখন একটি প্লেয়ারকে ওভারটেক করার সময় একটি টার্নিং এর সময় ইয়ানের কার স্লিপ করে ব্যারিয়ারে ধাক্কা খেয়ে যায়, যার কারণে ইয়ানের নাম প্লেয়ার লিস্টে একদম লাস্টে এসে পড়ে। পরে ইয়ান জ্যাককে বোঝাতে চেষ্টা করে যে কারের ব্রেকটা কাজ করছিল না, কিন্তু জ্যাক তার কথা মানে না আর বলে যে যদি ইয়ান তার ভুল না মেনে নেয় তবে সে তাকে রেস থেকে বাইরে বের করে দেবে। কিন্তু যখন মেকানিক টিম ইয়ানের কারকে চেক করে তখন তারা বুঝতে পারে যে সে ঠিক কথাই বলছিল। যার পর জ্যাক ইয়ানের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝলে যে কারের ব্রেকটার মধ্যে সমস্যা আছে? তখন ইয়ান বলে যে গেমের মধ্যে কারের মেকানিক বুঝতে প্রচুর সময় দিয়েছে, যার কারণে সেটা বুঝতে পেরেছে। তাই জ্যাক এবার তাকে টপ 5 পজিশনে নিয়ে আসে আর তাকে বলে যে কালকে তোমাদের ফাইনাল রেস হবে, যেখানে 10টি ল্যাপ হবে আর তোমরা 5 জন সেখানে কম্পিট করবে, আর যে প্রথম হবে সে নিশান কোম্পানির ফাইনাল রেসার হবে। পরের দিন রেস দেখতে নিশানের অফিসিয়াল
অফিসিয়ালসরাও এসেছিলেন যারা রেস স্টার্ট করে। প্রথম ল্যাপে ইয়ান দুটি কারকে ওভারটেক করে থার্ড পজিশনে চলে আসে, কিন্তু সেভেন্থ ল্যাপ পর্যন্ত সে থার্ড পজিশনেই থেকে যায়। সেকেন্ড পজিশনে আসতে তাকে অ্যান্টোনিওকে ওভারটেক করতে হবে। ইয়ান তাকেও সহজেই ওভারটেক করে ফেলে। এবার তার সামনে শুধু মেটি রয়ে গেছে। ইয়ান তার লাস্ট ল্যাপ অব্দি তাকে ওভারটেক করার খুব চেষ্টা করে। তাদের মধ্যে অনেক টাফ কম্পিটিশন চলতে থাকে। ল্যাপ কমপ্লিট করার কিছুক্ষণ আগেই কর্নারে ইয়ান মেটির প্যারালালে চলে আসে আর দুইজন একসাথেই ল্যাপ কমপ্লিট করে, যার ফলে অফিসিয়ালসরা বুঝতে পারছিল না প্রথম পজিশনে কে এসেছে। তাই জ্যাক আর ড্যানি স্লো মোশনে রেকর্ডিং দেখে, যেখানে তারা দেখতে পায় ইয়ান কিছু সেন্টিমিটারে রেসটা জিতে গেছে। ড্যানি জ্যাককে সাইডে নিয়ে যায় আর তাকে বলে প্রেস কনফারেন্সে ইয়ান অনেক নার্ভাস ছিল, তাই সে নিশানকে ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারবে না। তাই মেটিকে সে উইনার বানাতে চায়, কিন্তু জ্যাকের জন্য তো ইয়ানই উইনার ছিল। তাই সে সবাইকে অ্যানাউন্স করে দেয় যে এই রেসের উইনার হলো ইয়ান। ইয়ান এবার তার জেতার খবর জানাতে তার ঘরে কল করে। এখানে তার মা তার ফোন তুলে। তার মা বলে যে তিনি এই খবর পেয়ে খুবই খুশি আর তার বাবা তার ভাইয়ের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছেন, তাই ফ্রি টাইমে তিনি তাকে এই খবর দিয়ে দেবেন। এরপর জ্যাক আর ড্যানিয়ের সাথে ইয়ান এফআইএ লাইসেন্সের জন্য অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ নিশান ইয়ানকে হায়ার করার জন্য সিলেক্ট তো করে নেয়, কিন্তু তাকে সাইন করতে হলে এফআইএ লাইসেন্সের প্রয়োজন, যেটা পেতে ইয়ানকে রেস করতে হবে, যেখানে প্রফেশনাল প্লেয়ারদের হারিয়ে তাকে 7টা ম্যাচের মধ্যে যে কোনো একটাতে ফোর্থ পজিশনে আসতে হবে। জ্যাক তাকে বলে যে ইয়ানের আরো ট্রেনিং এর প্রয়োজন আছে, কারণ তার স্টেমিনা আর মেন্টাল হেলথ দুটোই খুব উইক। জ্যাকের শুয়ে পড়ার পর ড্যানি ইয়ানকে বলে একটা সময় জ্যাক আমেরিকার অন্যতম সেরা রেসার ছিল, কিন্তু কোনো অজানা কারণে সে রেসিং ছেড়ে দেয়। এরপর তারা অস্ট্রিয়া পৌঁছে যায়, যেখানে কম্পিটিশনের প্রথম দিন শুরু হয়। রেস শুরুর আগে ইয়ান তার মাইন্ডকে শান্ত করার জন্য মিউজিক শুনতে থাকে। তখন তার পেছনে জ্যাক চলে আসে আর তাকে বলে আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি রেসটা জিততে পারবে। ফাইনালি রেস স্টার্ট হয়ে যায় আর তখন জ্যাক ইয়ানকে বলে যে এই রেসে শুধু দুইজন ভালো প্লেয়ার আছে, যেখানে কাপা টিম থেকে নিকোলাস আর ওডি টিম থেকে রুলিন, যাদের থেকে তাকে এগিয়ে যেতে হবে। রেসের ফার্স্ট লেপে ইয়ান 8 পজিশনে থাকে। তখনই তার পাশের ফেরারি কার থেকে স্মোক বেরোতে থাকে। তখন জ্যাক ইয়ানকে বলে সে যেন শুধু তার রেসিং এর দিকে ফোকাস করে। রেস ট্র্যাকে কার এক্সপ্লোড হওয়া সাধারণ ব্যাপার। 20th লেপে ইয়ানের ট্যাঙ্কের ফিউল শেষ হয়ে যায়, তাই যখন সে ফিউল ভরতে যায় তখন সেখানকার পিট ক্রুয়ের লোকেরা তাকে নিয়ে মজা করে যে তুমি তো শুধুমাত্র এক গেমার, তুমি রিয়েল রেস জিততে পারবে না। ইয়ান এই সব আগে থেকেই জানতো, কারণ জ্যাক আগে থেকেই তাকে বলে রেখেছিল যে তারা এমন করতে পারে। ওখানকার পিট ক্রু মেম্বাররা তাকে রেসপেক্ট করবে না, কারণ নিশান এখনো তাকে রিক্রুট করেনি। এরপর ইয়ান 13th প্লেস থেকে সবাইকে ওভারটেক করে সোজা 5th প্লেসে চলে আসে। এবার তাকে শুধু আরেকটি কারকে ওভারটেক করতে হবে, তারপর সে এফআইএ লাইসেন্স পেয়ে যাবে। লাস্ট ল্যাপ কমপ্লিট হওয়ার আগেই ইয়ান নিকোলাসকে ওভারটেক করে দেয়, কিন্তু নিকোলাস তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে ইয়ানের কন্ট্রোল হারিয়ে যায় আর তাই সে সবার লাস্ট 27th পজিশনে গেম ফিনিশ করে। রেসের শেষে জ্যাক ইয়ানকে ভালো পারফর্ম করার জন্য প্রশংসা করে। সে বলে তার কাছে আরো 6টি সুযোগ আছে, তার মধ্যে শুধু একটি রেস জিতলেই সে তার এফআইএ লাইসেন্স পেয়ে যাবে। যার পর ইয়ান জার্মানি, তুর্কি, ইটালি আর স্পেনে হওয়া রেসেও 4th পজিশন অ্যাচিভ করতে পারে না, যার মধ্যে একটি রেসে তার অ্যাক্সিডেন্টও হয়ে যায়, যার কারণে সে হেরে যায়। এরপর লাস্ট রেস দুবাইয়ে হয়। ইয়ানের স্বপ্ন পূরণ করার জন্য এটা তার লাস্ট সুযোগ ছিল, যেখানে নিকোলাস মিডিয়া ইন্টারভিউতে বলে যে ইয়ানকে রেস ছেড়ে ঘরে চলে যাওয়া উচিত। এবার রেস শুরু হতেই নিকোলাস ইয়ানকে হারাতে তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়, যার কারণে তার গাড়ির সাইড মিরর ভেঙে যায়। জ্যাক ইয়ানকে বলে যে তার গোল শুধু 4th পজিশন, যার পর সে তার লাইসেন্স পেয়ে যাবে। যখন ইয়ান আবার নিকোলাসকে ওভারটেক করতে যাবে তখন সাইড থেকে রুলিন এসে ইয়ানকে নিকোলাস আর তার মধ্যে চেপে দেয়, কিন্তু এখন ইয়ান শুধু তার গোলটাকেই দেখছিল, তাই সে তার ওভারটেক করার টেকনিক ইউজ করে রুলিন আর নিকোলাস দুজনকেই ওভারটেক করে নেয়। নিকোলাস ইয়ানকে হারানোর জন্য
জন্য পাগল হয়ে যায় আর তাই সে আরেকটি কারের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে নেয় আর রেস থেকে বেরিয়ে যায়। ইয়ান তার কারের কন্ডিশন চেক করে ফাইনাল ল্যাপের জন্য রেডি হয়ে যায়, যেখানে স্ক্রুলিন এবার তাকে ওভারটেক করার জন্য পেছনে পড়ে যায়। জেক ইয়ানকে গাইড করতে থাকে যে এখন শুধু ফোর্থ পজিশনই তাকে মেনটেন করতে হবে। স্ক্রুলিন তাকে ওভারটেক করার পুরো চেষ্টা করে, কিন্তু ইয়ান এখানে পুরোপুরি শান্ত থাকে, যেখানে সে ফোর্থ পজিশন কমপ্লিট করে তার FIA লাইসেন্স অ্যাচিভ করে নেয়। যেখানে রেসের পর ইয়ান নিকোলাসের উপর পাগল হয়ে যায় আর বলে সে পরের বার এমন বাচ্চাদের মতো কাজ যেন না করে, এতে কারুর জীবনও চলে যেতে পারে। এবার ডিনারের সময় জ্যাক তার পুরনো দিনের কিছু কথা ইয়ানকে বলতে থাকে, অর্থাৎ যখন সে রেসার ছিল সেই দিনের কথাগুলা। ইয়ান জ্যাককে তার ফেভারিট রেস ট্র্যাকের কথা জিজ্ঞেস করে। জ্যাক বলে তার ফেভারিট ট্র্যাক হলো লে মান, যেখানে যদি কেউ জিতে যায় তবে তাকে চিরকাল মনে রাখা হয়। এই ট্র্যাককে শুধু দেখেই রেসারদের মনে আলাদা উৎসাহ চলে আসে। তখন সেখানে দুটি মেয়ে এসে ইয়ানের কাছ থেকে অটোগ্রাফ চায় আর তার সাথে সেলফিও নিতে শুরু করে। জ্যাকের বলায় ইয়ান তার ক্রাশ অড্রেকে টোকিওতে নিশানের কন্ট্রাক্ট সাইন করতে দেখার জন্য আসতে বলে। কন্ট্রাক্ট সাইন করার সময় গ্র্যান্ড টুরিজমোর ক্রিয়েটর ইয়ানের প্রশংসা করেন আর সাইন করতেই এবার ইয়ানের স্বপ্ন পূরণ হয়ে যায়, যার পর ইয়ান অড্রেকে তার সাথে নিয়ে টোকিও ঘুরতে বেরিয়ে পড়ে, যেটা তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। এর কিছু পরে ইয়ান তার নেক্সট রেসের জন্য জার্মানির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে তাকে একটি কঠিন রাস্তায় রেস করতে হবে। রেসের আগে ইয়ান জ্যাককে একটি গিফট দেয়। রেস জেতার পর ইয়ান তাকে সেটি খুলতে বলে। সব সময়ের মতো রেসের আগে ইয়ান তার ফেভারিট মিউজিক শুনতে থাকে। কিছুক্ষণ পরই রেস স্টার্ট হয়ে যায়, যেটা ইয়ানের ফ্যামিলিও তাদের ঘর থেকেই দেখতে থাকে। আর কিছুক্ষণ পরেই ইয়ান নিকোলাস সহ বাকি সবাইকে পেছনে ফেলে 6th ল্যাপেই 5th পজিশন থেকে সোজা 2nd পজিশনে চলে আসে। ইয়ান ফার্স্ট পজিশনে থাকা ফেরারিকে ওভারটেক করার জন্য খুব জোরে গাড়ি চালায়, কিন্তু রেস ট্র্যাকের একটি কর্নারে খুব জোরে ওভারটেক করার সময় ইয়ানের কার উল্টে গিয়ে বড় একটা দুর্ঘটনা হয়ে যায়। জ্যাক, ড্যানি, তাদের টিম আর ইয়ানের ফ্যামিলি তার অ্যাক্সিডেন্টে ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ইয়ানকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে আসা হয়। যখন ইয়ানের হোশ আসে তখন জ্যাক আর ড্যানি তাকে শান্ত থাকতে বলে, কারণ সে তাদের বারবার জিজ্ঞেস করছিল যে তার কারণে কেউ মারা গেছে কিনা। জ্যাক তখন বলে দেয় দুর্ঘটনায় একটি লোক মারা গেছে যে রাস্তার পাশেই রেস দেখছিল। এটা শুনতেই ইয়ান ভেঙে পড়ে, কারণ তার জন্য একজনের জীবন চলে গেল। যেখানে ড্যানি বলে এটার জন্য তার কোনো দোষ নেই, কারণ যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গাটা উঁচু হওয়ায় আর হাওয়ার পরিমাণ বেশি হওয়ায় আগেও অনেক কার অ্যাক্সিডেন্ট হয়েছে। নিজেকে শান্ত রাখতে ইয়ান ড্যানি আর জ্যাককে বাইরে যেতে বলে। ড্যানি নিশানের এক প্রেস কনফারেন্সে মৃত লোকের পরিবারের কাছে ক্ষমা চায়, যার পর রেসিং কমিউনিটি ঘটনার উপর ইনভেস্টিগেশন শুরু করে, যাতে পরের বার এমন কোনো ইনসিডেন্ট না হয়। ইয়ানের মাও তাকে বলে এই ঘটনায় তার কোনো দোষ নেই, কারণ এটা যে কেউর সাথেই হতে পারে। অন্যদিকে জ্যাক যখন ইয়ানের দেওয়া গিফটটা খুলে তখন সে একটা নতুন মিউজিক প্লেয়ার দেখতে পায়। ইয়ান জানতো জ্যাক একটা পুরানো মিউজিক প্লেয়ার ইউজ করছে। কিছুদিন পর যখন ইয়ানের হেলথ মোটামুটি ঠিক হয়ে যায়, জ্যাক তাকে সেই স্পটে নিয়ে যায় যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে জ্যাক তার রেসিং ছাড়ার কারণ ইয়ানকে বলে। সে বলে যখন জ্যাক লেমান্স ট্র্যাকে রেস করছিল তখন ইয়ানের মতোই তার এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে তার কার 3বার পাল্টি খেয়ে আগুন ধরে গিয়েছিল। যেখানে সে বেঁচে তো গিয়েছিল, কিন্তু মানসিকভাবে খুব আঘাত পাওয়ায় সে রেস ছেড়ে দিয়েছিল, যার পর সে আর কখনো রেস করেনি। জ্যাক তাকে এইসব বলছিল কারণ যে মানসিক পরিস্থিতিতে সে পড়েছিল সেরকম প্রভাব যাতে তার মনে না পড়ে। এরপর জ্যাক ইয়ানকে গাড়ির চাবি দেয় যাতে সে তার রেসটাকে কমপ্লিট করতে পারে, আর তাতে ইয়ানের কনফিডেন্ট বাড়বে। ওই দিন সন্ধ্যাবেলা এক হোটেলে ইয়ান, জ্যাক আর ড্যানি দেখা করে। ড্যানির কাছে দুটি খবর আছে। ভালো খবর হলো রেসিং কমিশন বলেছে এই অ্যাক্সিডেন্টে ইয়ানের কোনো দোষ নেই, আর খারাপ খবর ছিল কাপা টিমের প্লেয়ার নিকোলাস একটি টুইট করেছে যেখানে সে ইয়ানের FIA লাইসেন্স বাতিল করার দাবি করে আর ক্যাম্পেইন চালায়, যেখানে বলা হচ্ছিল রিয়েল রেসে গেমের প্লেয়ারদের যেন সুযোগ না দেওয়া হয়। আর এই ক্যাম্পেইনে অন্য টিমও যোগদান করেছে, যার কারণে বাকি টিমগুলা মিলে নিশানের টিমের উপর কেস করে দিয়েছে। নিশান তো এই কেসটাকে ডিসমিস
করতে চায়। তো সমস্যা থেকে বেরিয়ে আসতে ড্যানি একটা প্রস্তাব দেয় যে পরের রেসটা, যেটা লেমান্সের 24 আওয়ার্স ট্র্যাকে হবে, সেখানে থার্ড প্লেস অ্যাচিভ করে তাদের একটি ভালো টিমের প্রমাণ দিতে হবে। এই রেসে প্রত্যেক টিমকে তাদের 3 প্লেয়ার রাখতে হবে যারা একই কার দিয়ে 24 আওয়ার্স রেস করবে, যা এক ধরনের কারের রিলে রেস হবে। ড্যানি আর জ্যাক ইয়ানকে বলে লেমান্স কোনো নর্মাল ট্র্যাক নয়, কারণ সেই ট্র্যাক প্লেয়ার্সদের মেন্টাল আর ফিজিক্যাল হেলথকে টেস্ট করে। এই ট্র্যাকে কার কোম্পানির কার আর তাদের ইঞ্জিনেরও কঠিন থেকে কঠিন পরীক্ষা হয়। আর ড্যানি এখানে এটাও বলে যে তার সাথে বাকি 2 পার্টনার হবে মেটি আর অ্যান্টোনিও, যারা সেই রেসার ছিল যাদের হারিয়ে ইয়ান নিশান টিমে সাইন হয়েছিল। পরের দিন ড্যানি মেটি আর অ্যান্টোনিওকে ফ্রান্সে নিয়ে আসে, যার পর ড্যানি তার 3 রেসার ইয়ান, মেটি আর অ্যান্টোনিওকে তাদের নতুন কার দেখায়, যেটি আরো হালকা আর অনেক ফাস্ট ছিল, যেটা তারা রিলে রেসে ব্যবহার করবে। এবার কিছুদিনের মধ্যেই 24 আওয়ার্স রেস অর্থাৎ লেমান্স ট্র্যাকে রেসের দিনও চলে আসে, যেটা দেখতে সেখানে লক্ষ লক্ষ লোকেরা আসে। ওইদিকে ইয়ান যখন তার টিম রুমে রেসের জন্য তৈরি হচ্ছিল, তখন সে এটা দেখে শক হয়ে যায় যে শেষ পর্যন্ত তার বাবা তার সাথে দেখা করতে এসেছেন। টিপ ইয়ানকে বুকে টেনে নেয় আর তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে সঠিক সময়ে সাপোর্ট করতে পারেনি। টিপ তখন তার ছেলের উপর অনেক গর্ববোধ করে আর ইয়ানের হেলমেটে তার ফুটবল টিমের স্টিকার লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ইয়ানদের জ্যাক এসে বলে যে রেস বিকাল 3টায় শুরু হবে আর পরের দিন ঠিক একই সময় শেষ হয়ে যাবে, আর আমরা প্রতি 3 ঘন্টায় প্লেয়ার্সদের চেঞ্জ করব। ইয়ানের সব বন্ধু আর তার পুরো ফ্যামিলি তাকে সাপোর্ট করতে সেখানে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই 3টা বেজে যায় আর লেমান্স ট্র্যাকে 24 আওয়ার্স রেস শুরু হয়ে যায়। রেস শুরু হতেই ইয়ান এক এক করে সব কারকে ওভারটেক করে নেয়, যার পর সে ট্রুলিনের ফেরারিকে ওভারটেক করতে চেষ্টা করে। তখন ইয়ানের সামনেই আরেকটি কারের ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটা দেখে ইয়ানের তার সাথে হয়ে যাওয়া অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, যার কারণে তার ফোকাস রেস থেকে সরে যায়। আর কিছু সময় পেছন থেকে আসা কার্সগুলা তাকে ওভারটেক করতে শুরু করে, ফলে তার পজিশন 6 থেকে সোজা 10th পজিশনে চলে আসে। জ্যাক ইয়ানের সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু ইয়ানের পুরো ফোকাসই চলে গেছে। তখন জ্যাক একটা আইডিয়া পায় আর সেই ইয়ানের ফেভারিট মিউজিক চালিয়ে দেয়, যাতে সে তার মিউজিকে কনসেন্ট্রেট করতে পারে। তখন ইয়ান জ্যাকের সাথে কথা বলতে শুরু করে। জ্যাক বলে, আমি জানি তুমি ভয় পেয়ে গেছো, কিন্তু যদি তুমি রেস জিতে যাও তবে এই দুনিয়া জানতে পারবে যে তুমি কত ভালো রেসার। এটা শুনেই ইয়ানের আবার হোশ ফিরে আসে, আবার সে সবাইকে ওভারটেক করতে শুরু করে। সাথে সাথে প্রতি 3 ঘন্টা পর পর ইয়ান তার টিমমেটসদের সাথে শিফট হয়ে যায়, যাতে নিজের শরীরকে সে এনার্জাইজ করতে পারে। রেসের 9th আওয়ারে ইয়ান আবার রেস শুরু করে, কিন্তু ওই দিনই সব রেসারদের এক ভয়ানক বৃষ্টির কবলে পড়তে হয়, যেটা তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আর 9th আওয়ারে নিশানের টিম 4th পজিশনে চলে আসে। আর এবার আরো 4 ঘন্টা সার্ভাইভ করার পর ইয়ান এক প্রফেশনাল রেসার হয়ে যাবে। কিন্তু পিচ স্টপে যখন ইয়ান অ্যান্টোনিওর থেকে কার নিতে যাবে, তখনই এক মেকানিকের কারণে কারে একটু গন্ডগোল হয়ে যায়, যার ফলে নিশানের টিম 4th পজিশন থেকে সোজা 9th পজিশনে চলে আসে। কিন্তু ইয়ান খুব সহজেই তার ওভারটেক করার টেকনিক দিয়ে 9th পজিশন থেকে সোজা 4th পজিশনে চলে আসে। শেষে রেসের লাস্ট ল্যাপে ইয়ান 3rd পজিশনে নিকোলাসকে ওভারটেক করতেই হবে, যাতে সে টপ 3-তে এসে যায় আর দুনিয়াকে সে এটা প্রমাণ করতে পারে যে গ্র্যান্ড টুরিজম গেমের প্লেয়ার্সরা রিয়েল রেসিং প্লেয়ার্সদের থেকেও ভালো রেস করতে পারে। ল্যাপ শেষ হওয়ার ঠিক লাস্ট কর্নারে ইয়ান নিকোলাসকে ওভারটেক করার জন্য তার স্পিড বাড়িয়ে দেয়, আর ল্যাপ শেষ হওয়ার আগেই নিকোলাসকে হারিয়ে 3rd পজিশনে এসে পড়ে। ইয়ান আর তার টিম দুনিয়াকে এটা প্রুভ করে দেয় যে গেমের প্লেয়ার্সরাও ভালো খেলতে পারে। এত বড় অ্যাচিভমেন্টে সেখানে থাকা সবাই নিশানের টিমের জন্য চিয়ার্স করতে থাকে। অন্যদিকে 3rd পজিশনে আসার জন্য এই 3 প্লেয়ার তাদের সেলিব্রেশন করতে থাকে। মুভির শেষের সিনে আমাদের ইয়ানের রিয়েল ফটো দেখানো হয়। ইয়ান লেমান্স ট্র্যাকে রেস জেতার পর তার জীবনে এক ভালো প্রফেশনাল রিয়েল রেসার হয়ে এগিয়ে যায়। এই মুভিতে আসলে রিয়েল ইয়ানই তার স্টান্টস পারফর্ম করেছে, আর সে যখন রেস করে তখন ক্লাসিক্যাল মিউজিক অবশ্যই শুনে। এরপর শেষে ইয়ানের একটি মোটিভেশনাল লাইন, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক
আই জাস্ট রেস্ট লাইনটা দেখিয়েই এই মুভি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটা অনেক ইন্সপিরেশনাল, যেটা আমাদের কখনো হার না মানতে শেখায় আর জীবনে পুরো ফোকাস রেখে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। আশা করি মুভিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।